আচ্ছা, আরো একজন আসছে ক্লাসে। আরো একজন আসছে। আচ্ছা স্টুডেন্টরা, আশা করি সবাই ভালোই আছো। তাহলে আমরা শেয়ার স্ক্রিনে চলে যাই, আমরা ক্লাস শুরু করে দিই। আচ্ছা স্টুডেন্টরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ? হ্যালো। জি ম্যাম। ওকে, রেসপন্স করো। আচ্ছা স্টুডেন্টরা, এখানে আমার পরিচিতি দেয়া আছে। আমি নিগার সুলতানা তন্দ্রা ম্যাডাম, তোমাদের লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, ঢাকা ওমেন কলেজ, উত্তরা, ঢাকা। আচ্ছা ওয়েলকাম তোমাদেরকে অনলাইন ক্লাসে। আচ্ছা তোমরা হচ্ছে মাস্টার্স ফাইনাল ইয়ার, তোমরা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের, তোমাদের সাবজেক্ট হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, কেমন? আর তোমাদের সাবজেক্ট কোড হচ্ছে 312609। আর তোমাদের যে চ্যাপ্টার আমি এতদিন পড়াচ্ছিলাম সেটা হচ্ছে তোমার সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে? যাই হোক, এটা আমরা শেষ করেছি। আর তোমাদের আজকে ডেট এবং টাইম দেওয়া আছে, তারপরে তোমাদের নাম্বার অফ স্টুডেন্টও দেওয়া আছে। আচ্ছা যাই হোক, এখন তোমরা কি এখানে কি লেখা আছে বলো তো, কি দেখতে পাচ্ছ? মাইক্রোসফট অ্যাসেস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো আজকে তোমাদের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ডেটাবেজ এবং ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? ডেটাবেজ এবং তোমার ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এটার উপরেই আমরা আজকে আলোচনা করব। এবং আলোচনা করার আগে তোমাদের কাছে একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে মানে রিভিউ আর কি। রিভিউটা হচ্ছে, তোমরা এর আগে যে অপারেটিং সিস্টেম যে চ্যাপ্টারটা ছিল, হ্যাঁ সেটা যে আমরা পড়েছি, তোমরা ওইটা আমি কিন্তু বাসায় বলেছিলাম তোমাদেরকে পড়তে, এবং তোমরা কি সেটা পড়েছো এবং লিখতে বলছিলাম? হ্যালো
অপারেটিং সিস্টেম যেটা, আচ্ছা দেখি তোমরা সংজ্ঞাটা বলো তো দেখি, অপারেটিং সিস্টেম কাকে বলে? কম্পিউটার পরিচালনার জন্য যে সফটওয়্যারের প্রয়োজন তাই হচ্ছে অপারেটিং সিস্টেম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর কেউ একটু বললে ভালো হতো। অপারেটিং সিস্টেমটা কঠিন কিছু না, অপারেটিং সিস্টেম যে পড়িয়েছিলাম এটা সহজ। সেটা হচ্ছে কি, কম্পিউটারকে তোমার স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয়, হ্যাঁ, তাকেই কিন্তু অপারেটিং সিস্টেম বলা হয়, ঠিক আছে, যেটাকে সংক্ষেপে ওএস বলা যায়। হ্যাঁ, এখন অপারেটিং সিস্টেম তোমার প্রোগ্রামের সাহায্যে কম্পিউটারের তোমার সকল হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করে এবং তত্ত্বাবধান করে। হ্যাঁ, তারপর সফটওয়্যার গুলাকে তোমার পরিচালনা করে, নিয়ন্ত্রণ করে, কার্যকরী করতে সাহায্য করে এবং সমর্থ হয়, ঠিক আছে। এখন এই অপারেটিং সিস্টেম ছাড়া কিন্তু আসলেই তোমার কোনো কম্পিউটার পরিচালনা করা সম্ভব নয়, ঠিক আছে। এটাই, এখন কথা হচ্ছে তোমরা মানে পড়াটা কন্টিনিউ করতে হবে, এবং যেটা আমি লিখতে বলছিলাম বাসায় তোমাদের এটা লিখিতভাবে উপস্থাপন করতে হবে আমি বলছিলাম, এবং অপারেটিং সিস্টেম কি এর বিস্তারিত আমরা গত ক্লাসে পড়েছিলাম। যাই হোক, এখন আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে ডেটাবেজ। হ্যাঁ, তো আসলে কি বলে, ডেটাবেজের যে তোমার সংজ্ঞা, সেটা আমি এক কথায় একটু বলি, সেটা হচ্ছে তোমার কোনো বিষয় বা বস্তু যেটাকে কম্পিউটারের সাহায্যে তোমার ডেটা টেবিলে রেকর্ড করা হয়। তার মানে কি বলছি, যে কোনো জানা বিষয় বা তোমার বস্তু যেটাকে কম্পিউটারের সাহায্যে তোমার ডেটা টেবিলে রেকর্ড করা যায়, হ্যাঁ, তারপর প্রসেস করে সুনির্দিষ্ট ফলাফল পাওয়া যায় এবং মেমোরি ডিভাইসে সংরক্ষণ করা হয়, তাকেই কিন্তু ডেটা বলা হয়, ঠিক আছে। এখন একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু একটা তোমার মাইক্রোসফট এক্সেস অর্থাৎ একটা টেবিল কিন্তু এখানে দেওয়া আছে, হ্যাঁ, যেটাকে আমরা চার্টও বলতে পারি। তো এখানে কিন্তু এই টেবিলে বেশ কিছু কিন্তু ডেটাকে তারা উপস্থাপন করেছে, হ্যাঁ। সেখানে কি রকম দেখো, প্রথম আছে তোমার এখানে সিরিয়াল রং আছে, তারপরে তোমার নেম আছে, এইজ আছে, ডেট অফ বার্থ আছে, ভিলেজ, তারপরে তোমার ইউনিয়ন। হ্যাঁ, এই যে তোমার এখানে অনেকগুলো এখানে ডেটা আছে যেগুলোকে একসাথে সমষ্টিগতভাবে এই টেবিলে বা একটি চার্টে উপস্থাপন করা হয়েছে, হ্যাঁ, যেটাকে আমরা ডেটাবেজ বলতে পারি, অর্থাৎ একাধিক তোমার ডেটার যে সমষ্টি, ঠিক আছে। যেমন ধরো এখানে সিরিয়ালি তোমার 1 থেকে কি 6 পর্যন্ত দেওয়া আছে, এবং সেখানে তোমার নাম আছে, হ্যাঁ, যেমন তোমার আবুল কাশেম, তারপরে তোমার এম এ মালিক, হ্যাঁ, কুদ্দুস মিয়া, এসব বিভিন্ন নাম এখানে দেয়া আছে 6 পর্যন্ত। তারপর তাদের এজ দেওয়া আছে, হ্যাঁ, আবুল কাশেমের এজ হচ্ছে 27, তারপরে জনাব মালিক তার এজ হচ্ছে তোমার 18, হ্যাঁ, তারপরে হামিদ শেলিক তার হচ্ছে তোমার 50। এইভাবে তোমার 6 জনের এজ কিন্তু এখানে একে একে, এই যে দেখো এখানে একে একে কিন্তু উপস্থাপন করা হয়েছে। আচ্ছা, আরেকজন ক্লাসে আসছে, এখানে এভাবে একে একে উপস্থাপন করেছে। তারপরে তোমার এখানে যে ডেট অফ বার্থ দেয়া আছে, আবুল কাশেম, এম এ মালিক, তাদের ডেট অফ বার্থ তোমার 1 থেকে 6 পর্যন্ত সিরিয়ালি দেওয়া আছে, হ্যাঁ। রহিম চৌধুরী তার ডেট অফ বার্থ হচ্ছে এই যে তোমার জুন মাসের 3 তারিখ, হ্যাঁ, 1981 সাল। তারপরে তোমার তাদের ভিলেজ গুলো দেয়া আছে, ভিলেজের নাম, হ্যাঁ, একে একে 1 থেকে 6 পর্যন্ত তাদের ভিলেজের নামগুলো দেয়া আছে। এরপরে তাদের ইউনিয়ন, যে তাই 6 জনের ইউনিয়নের, গ্রামের যে ইউনিয়নের নাম, সেগুলো কিন্তু এখানে একে একে দেয়া আছে। তাহলে এই যে তোমার 6 জনের নাম, তাদের বয়স, তারপরে তোমার তাদের ডেট অফ বার্থ, তারপরে তাদের ভিলেজ, ঠিক আছে, তাদের যে তোমার ইউনিয়নের নাম, হ্যাঁ, এই সবগুলো তথ্য যে একত্রে উপস্থাপন করা হয়েছে একটি চার্টে, এটা কিন্তু একটা কি ডেটাবেজ, এটা কি একটা তোমার ডেটাবেজ, ঠিক আছে। আচ্ছা, তোমরা বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ।
আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছ? ডেটা কি? আচ্ছা, হ্যাঁ, ডেটা কি। তাহলে আসো আমরা ডেটা কি সেটাই একটু দেখি। সেটা হচ্ছে তোমার যে কোনো জানা বিষয় হতে পারে বা বস্তু হতে পারে, বা যা কম্পিউটারের সাহায্যে ডেটা টেবিলে রেকর্ড করা হয়, প্রসেস করে সুনির্দিষ্ট ফলাফল পাওয়া যায় এবং মেমোরি ডিভাইসে সংরক্ষণ করা হয়, তাকে ডেটা বলে। অর্থাৎ তোমার সেটা যে কোনো বিষয় হতে পারে, বস্তু হতে পারে, সেটাকে কম্পিউটারের সাহায্যে তুমি ডেটা টেবিলে রেকর্ড করতে হবে তোমার, এবং রেকর্ড করে সেটাকে প্রসেস করতে হবে। প্রসেস করে সুনির্দিষ্ট একটা আউটপুট বা ফলাফল পাওয়া যায় এবং সেটাকে কি মেমোরি ডিভাইসে সংরক্ষণ করতে হয়। হ্যাঁ, এটাকেই কিন্তু কি ডেটা বলে। তাহলে এখানে বেশ কয়েকটা স্টেপ তোমরা দেখতে পাচ্ছ। সেখানে কি তোমার বিষয় বা বস্তুগুলোকে কম্পিউটারের সাহায্যে তোমার রেকর্ড করা হবে ডেটা একটা টেবিলে, একটা সুনির্দিষ্ট টেবিলে, এবং সেটাকে প্রসেসিং করার মাধ্যমে একটা সুনির্দিষ্ট ফল আমরা পাবো এবং সেই ফলাফল মেমোরি ডিভাইসে সংরক্ষণ করে রাখবো। এই পুরো বিষয়টাকে কি ডেটা বলা হচ্ছে। ঠিক আছে, এখন তোমার এই ডেটা তোমার দেখা যাচ্ছে ব্যবহারকারীর চারপাশের যে তোমার পরিবেশ, সেই পরিবেশের সাথে কিন্তু সম্পর্কযুক্ত বিষয়। ঠিক আছে, এবং সম্পর্কযুক্ত বিষয়গুলো আসলে কি কি, সেটা হচ্ছে তোমার বিষয়, তারপরে তোমার টেক্সট, হ্যাঁ, গ্রাফিক্স, ইমেজ, তারপরে তোমার অডিও, ভিডিও, এইগুলো নিয়েই কিন্তু ডেটা গঠিত হয়। হ্যাঁ, এখন তোমার কম্পিউটার ডেটাকে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং করে সেটাকে তথ্যে রূপান্তরিত করে। যেমন তোমার কোনো আমরা যদি উদাহরণস্বরূপ বলি, তাহলে কোনো একটি সুপার মার্কেটে তোমার বিক্রেতার ডেটা টেবিলে তার পরিচিত যে তোমার ক্রেতার নাম, তারপরে ঠিকানা, টেলিফোন নাম্বার, তারপরে তোমার ফটো, ইমেজ, হ্যাঁ, এই যে এই বিষয়গুলোতে একটা ডেটা টেবিলে যে সে উপস্থাপন করে রেখেছে, এই পুরা প্রক্রিয়াটাই হচ্ছে ডেটা। ঠিক আছে, কারণ ডেটাকে আমরা টেবিলের বিভিন্ন ফিল্ডে কিন্তু তোমার ইনপুট করে থাকি। এখন তাহলে আমরা মোটামুটি এই ডেটা সম্পর্কে আমরা বুঝলাম এবং জানলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডেটাবেজ। মানে ডেটাবেজ কি? ডেটাবেজটা কি তাহলে? দেখো, পরস্পর সম্পর্কযুক্ত ডেটা সমৃদ্ধ এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে তোমার ডেটাবেজ। হ্যাঁ, আমরা উদাহরণস্বরূপ বলতে পারি তোমার এমএস এক্সেস। হ্যাঁ, এখন দেখো তোমার ডেটা একাধিক, সেখানে একটা থাকতে পারে বা একাধিক তোমার ডেটা থাকতে পারে, এবং সেই একাধিক ডেটাগুলো কি পরস্পর সম্পর্কযুক্ত হতে হবে। ঠিক আছে, এবং সেগুলোর সমষ্টি, সেগুলোকে নিয়ে যে ফাইলগুলা তৈরি হয়, সেই ফাইলের সমষ্টিগুলাকেই কি বলা হচ্ছে? ডেটাবেজ বলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ডেটাবেজ বলা হচ্ছে। এখন আমরা যদি আর একটু বুঝিয়ে বলি, তাহলে বলবো যে এই পরস্পর যে সম্পর্কযুক্ত যে তোমার এই ডেটার সমষ্টিগুলা একত্রে করলে তখন ডেটাবেজ তৈরি হয়। এখন ডেটাবেজে ডেটাকে কিভাবে সাজানো হয়? এমন ভাবে সাজানো হয় যাতে অতি সহজে ডেটাকে তোমার সংরক্ষণ, পরিচালনা ও খুঁজে তোমার বের করা যায়। হ্যাঁ, এমন ভাবে এগুলোকে সাজাতে হবে এবং বিভিন্ন ফোল্ডারে, বিভিন্ন ফাইলে এমন ভাবে সংরক্ষণ করতে হবে যাতে যখন তোমার দরকার হয় তখন সহজেই তুমি সেটাকে কি খুঁজে বের করতে পারো এবং সহজে সেটা পরিচালনাও করা যায়, সংরক্ষণও করে রাখা যায়। যেমন ধরো বলতে পারি যে একটি কলেজে তোমার ছাত্রছাত্রীর ডেটাবেজে তাদের কি থাকে? তাদের ব্যক্তিগত তথ্য থাকে। ঠিক আছে, তাদের কোর্সের নাম থাকে, সেই সব স্টুডেন্টদের রেজাল্ট, হ্যাঁ, রেজাল্ট থাকে। এই বিষয়গুলো কিন্তু লিপিবদ্ধ করে থাকে ডেটাবেজে। ঠিক আছে, সেটা একটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে বা যে কোনো অন্য কোনো তোমার কোম্পানি বা যে কোনো অফিসের যে অফিস শাখা, সেখানে তোমার তাদের যে কর্মচারী, কর্মকর্তা বা ধরো কোনো শিক্ষা
সন্তান যদি হয় তাহলে সেখানে ছাত্রছাত্রীদের যে ব্যক্তিগত তথ্য, তাদের নাম, ঠিকানা, হ্যাঁ, তাদের বাবা মার নাম, তাদের ফোন নাম্বার, তারপরে তাদের বর্তমান ঠিকানা এবং তাদের দেখা যাচ্ছে তাদের রেজাল্ট শিট, হ্যাঁ, এগুলো এমন ভাবে তোমার সংরক্ষণ করা হয় যাতে যে কোনো সময় তারা খুঁজে বের করতে পারে। এবং ডেটাবেজের কাজটাই কিন্তু এরকম। ডেটাবেজ কিন্তু ছোট হতে পারে, বড় হতে পারে, তারপরে তোমার মোটামুটি সহজ সরল করেই কিন্তু ডেটাবেজটাকে উপস্থাপন করা হয়। অন্যদিকে তোমার বলা যায় যে ডেটাবেজ কিন্তু ব্যবহারকারী তোমার নিজেই বা কতগুলো অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সাহায্যে কিন্তু ডেটাবেজ তৈরি এবং তোমার নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি এই গেল তোমার ডেটাবেজ। আচ্ছা, তোমরা এখন কি দেখছো? ডেটাবেজ। আচ্ছা, হ্যাঁ, আমরা যে এই ডেটাবেজটা করলাম, এই ডেটাবেজটাই কিন্তু এখানে তোমার একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এবং এই ডেটাবেজের যে একটা স্তর আছে এবং সাজানোর যে একটা সিস্টেম আছে সেটাই তোমার এখানে বোঝাতে চাচ্ছে, যেটা চিত্রের মাধ্যমে আমরা এখন দেখছি। এবং একটু আগে কিন্তু আমরা এটাকে একটা কি বলে তোমার চার্টের মাধ্যমে বা টেবিলের মাধ্যমে উপস্থাপন করেও কিন্তু আমরা দেখেছি। ঠিক আছে? হ্যাঁ, যেটা আমরা একটু আগে এই চার্টটার মাধ্যমে ডেটাবেসটা সম্পর্কে আমরা পড়েছি। আচ্ছা, এখন যে প্রশ্নটা আছে সেটা কি? ডেটাবেজের ব্যবহার। ওকে, থ্যাংক ইউ। ডেটাবেজের ব্যবহার, হ্যাঁ, ডেটাবেজের আসলে তোমার ব্যবহারটা কি? সেটা হচ্ছে তোমার ডেটাবেজ বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে সেটাকে ব্যবহার করা যায়। যেমন ধরো, এক নাম্বার হচ্ছে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে। হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তোমার ডেটাবেজটা তোমার অনেক বেশি ব্যবহার করা হয়। এবং একটু আগেও কিন্তু আমি তোমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ডেটাবেজটা কিভাবে ব্যবহার করা হয় সেটা কিন্তু আমি বলেছি। হ্যাঁ, যেমন ধরো ওই যে বললাম একটু আগে যে ছাত্রছাত্রীদের তোমার বিবরণ, তারপরে তাদের তোমার কোর্স, হ্যাঁ, তাদের রেজিস্ট্রেশনের যে তথ্যগুলা, তাদের রেজাল্ট কেমন সেই তথ্যগুলা, হ্যাঁ, অনেকজন স্টুডেন্ট থাকতে পারে একটা প্রতিষ্ঠানে এবং সকল স্টুডেন্টদের তথ্য তোমার একটা নির্দিষ্ট ফরম্যাটে এনে কিন্তু উপস্থাপন করা হয়। ঠিক আছে? এটা কিভাবে করা হয়? ডেটাবেজের মাধ্যমেই করা হয়। আচ্ছা, এরপরে 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ব্যাংকিং। ব্যাংকিং এ কি? তোমার গ্রাহকের তোমার ব্যাংকিং সেক্টরের যে কাজগুলো থাকে সেখানে কি গ্রাহকদের সাথেই লেনদেন করা হয়। ঠিক আছে? তো গ্রাহকদের নাম থাকবে, ঠিকানা থাকবে, তাদের সাথে কি কি লেনদেন করেছে, কত টাকার লেনদেন করেছে এবং সেখানে কিস্তি কি কি আছে, হ্যাঁ, পরিশোধ পদ্ধতি, তারপরে তোমার আমানতের যে হিসাব, এই বিভিন্ন বিষয়গুলো তোমার এবং তাদের যে ঋণের পরিমাণ এবং সেখানে ঋণ পরিশোধের পদ্ধতি এবং সেটা তোমার ঋণের টাকার পরিমাণ, হ্যাঁ, তারপরে তোমার ক্রেডিট কার্ড, অর্থাৎ তোমার একটি ব্যাংকে তোমার যে অনেক অনেক গ্রাহক, প্রতি গ্রাহকের নামেই তোমার তাদের ব্যক্তিগত তথ্যের একটা ফাইল আছে, যেটা কি এই ডেটাবেজের ব্যবহারের মাধ্যমেই কিন্তু করা হয়। ঠিক আছে? এরপরে যেটা আছে 3 নাম্বার সেটা হচ্ছে বিলিং। বিলিং বলতে কি বোঝাচ্ছে? যে তোমার ধরো পানি, বিদ্যুৎ, গ্যাস, ঠিক আছে, তারপরে তোমার টেলিফোন ইত্যাদি যে ব্যবহার করা হয় এগুলার রেকর্ড তোমার সংরক্ষণ করা হয় কিন্তু এই ডেটাবেজের মাধ্যমে।
ঠিক আছে, মাসিক যে বিল গুলা, হ্যাঁ, কত টাকা বিল আসছে এবং কোন তারিখে আসছিল, হ্যাঁ, এই যে বিল, কারেন্ট বিল নিয়ে যে তথ্যগুলা, তারপরে তোমার গ্রাহকের বিভিন্ন তথ্য, তারপরে তোমার পানি, বিদ্যুৎ, গ্যাস, এগুলার যে তোমার মাসিক একটা বিল, এই বিষয়গুলা তোমার সবই ডেটাবেজের মাধ্যমে তোমার উপস্থাপন করা হয়। এরপরে 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে বিমান পরিচালনায়। দেখো, বিমান পরিচালনায় তোমার ডেটাবেজের ব্যবহার তোমার করা হয়, অনেক বেশি লক্ষ্য করা যায়। কিরকম, যে বিমানের যে সিট সংরক্ষণ, তারপরে তোমার ফ্লাইটের যে শিডিউল করা, হ্যাঁ, এই বিষয়গুলা তৈরির ক্ষেত্রে কিন্তু ডেটাবেজের ব্যবহার লক্ষ্য করা যায় অনেক বেশি। এরপরে 5 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে বিক্রেতার প্রয়োজনে। হ্যাঁ, বিক্রেতার তোমার প্রয়োজনটা কি, যেরকম ধরো ক্রেতা, ক্রেতা সম্পর্কে বিবরণ, তার নাম, ঠিকানা, তার লেনদেনের পরিমাণ কত টাকা সেটা, হ্যাঁ, কি পণ্য ক্রয় করলো, তারপরে তোমার এই বিষয়গুলা সম্পর্কে যে তথ্য সেটা কিন্তু ডেটাবেজের মাধ্যমে উপস্থাপন করা হয়। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার টেলিকমিউনিকেশন। হ্যাঁ, টেলিকমিউনিকেশনে কি ধরনের ব্যবহার করা হয় ডেটাবেজে, সেটা হচ্ছে তোমার ফোন কলের যে রেকর্ড, হ্যাঁ, কতগুলো ফোন আসছে এবং কখন কখন আসছে সেই টাইম গুলো লিখে রাখা, তারপরে তোমার টেলিফোন কলের জন্য মাসিক বিল রেডি করা, হ্যাঁ, তারপরে কত টাকা বিল হলো, তারপরে তোমার দেখা যাচ্ছে যে এই বিষয়গুলা, এগুলা কিন্তু ওই কমিউনিকেশনে কিন্তু ডেটাবেজের ব্যবহারটা এইভাবে করা হয়। এবং শুধু তাই না, তোমার কমিউনিকেশনের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক সম্পর্কিত যত তথ্য আছে সবগুলোই কিন্তু এই ডেটাবেজের মাধ্যমে উপস্থাপন করা হয়। এরপরে 7 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কর্মসংস্থান। কর্মসংস্থানে আসলে ডেটাবেসটা কিরকম ব্যবহার হয়, দেখো, কর্মসংস্থান মানে কি, একেবারে যত ধরনের অল সেক্টর, হ্যাঁ, যেখানে শ্রমিক কর্মীরা থেকে শুরু করে এবং তোমার যে কোনো প্রতিষ্ঠানে যারা কর্মস্থলে কাজ করে তাদের যে ব্যক্তিগত তথ্য, তাদের বেতনের পরিমাণ, হ্যাঁ, তারপরে তাদের যে আয়কর সম্পর্কিত তাদের যে তথ্য, হ্যাঁ, তারপরে বেতনের যে চেক তৈরি, এই বিষয়গুলাতে কিন্তু ডেটাবেজের ব্যবহার লক্ষ্য করা যায়। এরপরে 8 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে। সরকারি প্রতিষ্ঠানে কিরকম, দেখো, বিভিন্ন তোমার মন্ত্রণালয়, তারপরে তোমার নির্বাচন কমিশন, পরিসংখ্যান ব্যুরো, শিক্ষা ব্যুরো, হ্যাঁ, কৃষি উন্নয়ন কর্পোরেশন প্রভৃতি প্রতিষ্ঠানে যে তথ্য আছে সেগুলো সংরক্ষণ করা এবং সেগুলোকে তোমার পরিচালনা করা, হ্যাঁ, এবং ব্যবস্থাপনায় কিন্তু সম্পূর্ণভাবে ডেটাবেজের ব্যবহার লক্ষ্য করা যায়। আচ্ছা, তাহলে এই গেল মোটামুটি ডেটাবেজের ব্যবহার সম্পর্কে আমরা পড়লাম। এরপরে যেটা আছে যে প্রশ্নটা সেটা হচ্ছে এখন কি আছে দেখো তো, ডেটাবেজ ব্যবহারের সুবিধা। হ্যাঁ, ডেটাবেজ ব্যবহারের সুবিধা। হ্যাঁ, ডেটাবেজ ব্যবহারের অনেক সুবিধাই আছে এবং এতক্ষণ আলোচনার পরে কিন্তু আমরা মোটামুটি অনেকগুলা সুবিধাই কিন্তু আমরা বলতে পারবো এবং আমরা জানি যেগুলো বের হয়ে আসছে সুবিধাগুলা। ডেটাবেজের মাধ্যমে আমরা কি, তোমার 1 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে তোমার কি, সহজ সংরক্ষণ। হ্যাঁ, আমরা খুব সহজেই কি ডেটাবেজের মাধ্যমে খুব সহজেই তথ্যগুলো সংরক্ষণ করতে পারি। তারপরে যেটা আছে 2 নাম্বার সেটা হচ্ছে ডেটা পরিচালনা। খুব সহজেই কিন্তু কি, যে কোনো প্রতিষ্ঠানে যে একটু আগে আমরা ব্যবহারটা আলোচনা করলাম তাতে কি দেখলাম যে খুব সহজেই তোমার ডেটা পরিচালনা করা যায় এবং সংরক্ষণ করা যায়। তারপর 3 নাম্বার যেটা দ্রুত খুঁজে বের করা যায়। এই যে যেমন দেখলা যে একটি টেবিলের মাধ্যমে ডেটা উপস্থাপন করা হলো, এইভাবে যদি প্রত্যেকটা আলাদা আলাদা যদি ফাইল করা হয় তাহলে সেগুলো কিন্তু দ্রুত খুঁজে বের করাটা অনেক বেশি সহজ হয় এভাবে ডেটাবেজ ব্যবহারের মাধ্যমে। তারপরে তোমার ডেটাবেজের মাধ্যমে কিন্তু কি চাহিদা অনুযায়ী তোমার ডেটাকে দ্রুততার সাথে তুমি কি একটা ফরম্যাটে উপস্থাপন করতে পারবা। আর ফরম্যাট ছাড়া কিন্তু কোনো কাজ করা যায় না এবং সেটাকে উপস্থাপনও করা যায় না। ঠিক আছে, যেটা ডেটাবেজের ব্যবহারের মাধ্যমে আমরা সহজে করতে পারি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপডেট করা। হ্যাঁ, তোমার যে সংরক্ষিত যে ডেটাগুলো আছে খুব সহজেই তুমি সেগুলাকে কি প্রয়োজনে তুমি আপডেট করে নিতে পারবা।
ঠিক আছে, তাহলে এই গেল মোটামুটি তোমার ডেটাবেজ ব্যবহারের যে সুবিধাগুলো আমরা এতক্ষণ দেখলাম। আচ্ছা, তাহলে এখন ভিডিও সবাই অন করে দাও। আচ্ছা, আরেকজন দেখা যায়, ও মনে হয় আচ্ছা ঠিক আছে, আরেকজন আসছে। এবং আমি যেটা বলতে চাচ্ছি যে আচ্ছা, তোমাদের এখানে আমাদের সময় প্রায় শেষ, নোটিশ চলে আসছে। তো আমাদের আজকে যেগুলো আমি মানে পড়ালাম এগুলো তোমরা বাসায় এগুলো সব কমপ্লিট করে ফেলবা এবং লিখবা সেগুলাকে পয়েন্ট আকারে এবং বিস্তারিত বর্ণনা করে লিখবা, ঠিক আছে? এবং সামনের ক্লাসে কিন্তু আমি এগুলো তোমাদের কাছ থেকে নিব, এই পড়াগুলা, ঠিক আছে? ম্যাম তোমাদের পাশে দেখি, আমরা তো কমার্স পাবলিকেশন, হ্যাঁ ম্যাম বলো। আমরা তো কমার্স পাবলিকেশনের বই পড়ি, তো আপনার অধ্যায়ের সাথে আমাদের অধ্যায়গুলো মিলতেছে না। কেন, টপিকস গুলো কি মিলছে না সবগুলো? এই যে ডেটাবেজ কাকে বলে, ডেটাবেজের ব্যবহার, সুবিধা, এগুলো তো সব বইয়ে থাকার ম্যাম কথা। পয়েন্টগুলো নাই, পয়েন্টগুলো নেই। হ্যাঁ, পয়েন্ট গুলা নেই দেখেই তো আমি তোমাদের জন্য আলাদা করে পয়েন্ট করে সবগুলা পড়ালাম। তোমরা, আমি কিন্তু আগেও বলছি যে খাতা কলম কিন্তু সামনে রাখবা, রেখে যেগুলা পড়াই এগুলা পয়েন্ট আকারে সবগুলা লিখে নিবা এবং বিস্তারিত আমি বুঝিয়ে দিয়েছি। এবং যদি কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা, আমি তোমাদের প্রবলেম সলভ করে দিব। পয়েন্ট আকারেই সেগুলো, এই জন্যই আমি পয়েন্ট আকারে লিখে তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, তোমরা সবাই কি নামের পাশে রোল দেখা যায় লেখা আছে? আচ্ছা, তাহলে থ্যাংক ইউ তোমাদেরকে। আচ্ছা, আরেকজন ক্লাসে ঢুকেছে। এত লেট কেন? লাইন পাচ্ছিল না মনে হয়। আচ্ছা, যেটা বলছিলাম যে আচ্ছা এখন তাহলে আমার আর ইয়ে করার দরকার নাই, এখানে সবই লেখা আছে। তোমাদের এটা আমি নিয়ে নিলাম, রোলগুলো তোমাদের সবাইকে আমি প্রেজেন্ট করে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্টুডেন্টরা, তাহলে যেগুলো আমি আজকে পড়ালাম সেগুলো তোমরা বাসায় পড়বা এবং সেগুলো তোমরা লিখিতভাবে শেষ করে এরপর যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলবা, অবশ্যই আমি এটা ইয়ে করব, তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আচ্ছা সোনিয়া ইসলাম, ওর রোলটা কি লেখা আছে কিনা? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমি নিয়ে নিব, ঠিক আছে? সোনিয়া ইসলাম ওর, আচ্ছা সোনিয়া ইসলাম তুমি কি শুনতে পাচ্ছ? ওর রোলটা কত? সোনিয়া ইসলাম তুমি কি শুনতে পাচ্ছ? হ্যালো, 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 সোনিয়া ইসলাম তুমি কি শুনতে পাচ্ছ? হ্যালো, ওর রোলটা কত? ও তো রোলটা লিখে নাই। হ্যালো সোনিয়া ইসলাম, শুনতে পাচ্ছ কি? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তাহলে দেখো তোমরা মোটামুটি আজকে আমাদের ক্লাস তোমাদের সাথে এ পর্যন্তই। আমি তাহলে যেগুলো পড়া দিয়েছি এগুলো তোমরা শেষ করো। আর তাহলে আজকে এ পর্যন্তই, সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, কেমন? আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। ওকে, থ্যাংক ইউ।